17 বছরে বাংলাদেশের সংগঠিত প্রত্যেকটি মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতেই হবে। প্রত্যেকটি ঘটনার জন্য একটা করে হলিউডের ক্লাসের একটা করে সিনেমা বানানো সম্ভব। কিছু কিছু ভিকটিমকে যদি মনে হতো যে এটার বেশি আর কি চাকরি দরকার নেই, ওকে মাথায় বাড়ি দিয়ে ওখানে শেষ করে ফেলতো। ব্যাটারি চালিত একটা ইলেকট্রোকিউট করার যন্ত্র ছিল, জননাঙ্গে একটা ক্লিপ লাগিয়ে দিয়ে তারপরে বিদ্যুৎ চালু করা হতো। অসহ যন্ত্র হতো, তার মুখগুলো আবার বেঁধে দেওয়া হতো। কয়েকটা কমেন্ট ফেসবুক পোস্টের জন্য সারা বাংলাদেশের অনেকগুলো মানুষকে অ্যারেস্ট করা হয়েছে। এই প্রবণতাটা কিন্তু ভালো নয়, এটা অতীতের একটা ছায়া। এই ছায়া থেকে বেরিয়ে আসতে হবে। এই ব্যাপারে যেহেতু আগের আইনগুলো বাতিল হয়েছে, সুতরাং এই আইনগুলো বাতিল হওয়া সত্ত্বেও এটাকে ভিন্ন ফর্মে গিয়ে মামলা করার মাধ্যমে আবারও সেই কণ্ঠরোধের যে সংস্কৃতি, সেটা বাংলাদেশে আর ফিরে আসতে দেওয়া উচিত হবে না, এবং সেই ব্যাপারে সরকার যেন অবশ্যই সতর্ক থাকেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। একজন বলেছেন যে আওয়ামী লীগ সরকারের আমলের যে মানবাধিকার কমিশন, সেটা যে কি জিনিস সেটা গত 17 বছর আমরা টের পেয়েছি। এইটাকে কার্যকর একটা কমিশন করার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে আইনটা হয়েছিল সেটা ওনারা রেটিফাই করলেন না পার্লামেন্টে। তারা বলেছেন এর চেয়েও ভালো আইন তারা করবেন। এখনো কিন্তু হয়নি, প্রথম অধিবেশন চলে গেছে, এবং সেই আইনটায় সরকার যে ত্রুটিগুলোর কথা বলেছিলেন সেইগুলো যে আসলে কোনো ত্রুটি নয়, সেগুলো মানবাধিকার কমিশনের যারা সদস্য ছিলেন, ডক্টর নাবিলা ইদ্রিস এখানে উপস্থিত আছেন, তারা ক্যাটাগরিক্যালি প্রত্যেকটা পয়েন্টে গভর্নমেন্টের উত্থাপিত প্রশ্নের জবাব দিয়ে তারা কিন্তু সবাই মিলে পদত্যাগ করেছেন। সুতরাং এই আইনটা রেটিফাই না করার যে সিদ্ধান্ত, এটা একটু মন্দ সিদ্ধান্ত, এবং এইটাকে আমরা জাতি হিসাবে কোনো অবস্থাতেই ভালোভাবে নিতে পারছি না। সরকার বলেছেন ভালো করে আইনটা করবেন, অবিলম্বে ভালো আইনটা আমরা দেখতে চাই। সেটা যদি না হয় ধরে নেওয়া হবে আপনারাও কিন্তু মানবাধিকার লঙ্ঘন করার নিয়াতে আছেন। এইটা বাংলাদেশের জন্য শুভ সংকেত নয়। গুমের যে মামলাগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন আছে, বিচারাধীন থাকার কারণে অনেক তথ্য প্রকাশের ব্যাপারে আমাদের সাবধান হতে হবে যাতে বিচার কার্যে কোনো প্রভাবিত না হয়। ফেসবুকে প্রতিনিয়ত দেখবেন যখনই আমি কোনো বক্তৃতা দেই যে এরকম একটা ভয়ঙ্কর আয়নার ঘর ছিল, বলে যে আমি কিন্তু সেই সাইবার বুলিং এর শিকার হই, যে আমি সবচেয়ে নাকি মিথ্যা বানায় কথা বলি। কিভাবে মানুষকে গুম করে রাখা হয়েছে, কিভাবে টর্চার করা হয়েছে, কিভাবে তাদেরকে এক্সিকিউট করা হয়েছে। এই যে গুম কমিশনের রিপোর্ট এবং তাদের প্রতিদিন ভিকটিমদের সাথে যে ইন্টারভিউ, আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্ত যে রিপোর্ট, এইটার ভিত্তিতে কি রিপোর্ট হতে পারে না যে কি ভয়ঙ্কর ছিল সেই আয়নাঘরগুলো, মারার যে কয়েকটা পদ্ধতি ছিল, এগুলো গুম কমিশন তাদের রিপোর্টে খুব স্পষ্টভাবে উল্লেখ করেছে। ধরে নিয়ে প্রথম যে সাদা পোশাকে আসতো, এসে প্রথমে পিছন থেকে তাকে তো অনেকগুলো ধাপ ছিল। প্রথম ধাপ ছিল মনিটরিং, টেলিফোনে মনিটর করতো, তার সোশ্যাল মিডিয়া মনিটর করতো, তার অবস্থান নির্ণয় করা হতো। তারপরে পিক আপ করার পরেই প্রথমে যখন পিক আপ করে গাড়িতে তোলা হতো, গাড়িতে কিছু যন্ত্রপাতি থাকে। একটা ছিল হ্যামার, 10 কেজি ওজনের হাতুড়ি থাকতো। কিছু কিছু ভিকটিমকে যদি মনে হতো যে এটার বেশি আর কি চাকরি দরকার নেই, ওকে মাথায় বাড়ি দিয়ে ওখানে শেষ করে ফেলতো। পরবর্তী সময় কোথাও লাশ ডিসপোজাল। দ্বিতীয় ব্যবস্থা ছিল গাড়িতে তুলে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে ফেলতো। অজ্ঞান করার পরে জায়গা মতো নিয়ে গিয়ে আবার জ্ঞান ফিরে পরে জিজ্ঞাসাবাদ, টর্চার এগুলো করতো। কোনো ক্ষেত্রে গাড়িতে ইনজেকশন দিয়ে মেরেই ফেলতো। তৃতীয় আরেকটা ছিল বলস মেশিন, একটা ইলেকট্রোকিউট করার একটা যন্ত্র, ব্যাটারি চালিত একটা ইলেকট্রোকিউট করার যন্ত্র ছিল, জননাঙ্গে একটা ক্লিপ লাগিয়ে দিয়ে তারপরে বিদ্যুৎ চালু করা হতো। অসহ যন্ত্র হতো, তার মুখগুলো আবার বেঁধে দেওয়া হতো। যারা ওই ধরনের টর্চার ফেস করে এসেছেন তারা জানেন এই বেদনাটা কেমন। টর্চার করতে করতে হতে হতে তরুণ বয়সের ছেলেটা পাগল হয়ে গেছে। ওকে যখন নাবিলারা জিজ্ঞাসা করেছে, বলছে না আমি তো কিছু হয়নি। ও এতটাই ট্রমাটাইজড হয়েছে যে কোনো কথাই বলতে পারে না। যে ট্রমার মধ্যে দিয়ে ওই আয়না ঘরে যে মানুষগুলো ছিল, তাদের গল্পগুলো, প্রতিটা গল্পের জন্য আমি তো মনে করি স্পিলবার্গ অথবা জেমস ক্যামেরনের মতো যদি পরিচালক আমরা পেতাম, প্রত্যেকটি ঘটনার জন্য একটা করে হলিউডের ক্লাসের একটা করে সিনেমা বানানো সম্ভব, ডকুমেন্টারি বানানো সম্ভব। এই যে হরিবল স্টোরিজ, শত শত গুম কমিশন সেভারাল থাউজেন্ডস অ্যাপ্লিকেশন তারা ডিল করেছে, আমরা সেভারাল হান্ড্রেডস ডিল করছি আমরা। এই স্টোরিগুলো, এই যে মানবতা বিরোধী অপরাধ এবং মানবাধিকারের যে ভয়ানক লঙ্ঘন, এই স্টোরিগুলো যখন আপনারা সামনে আনছেন না, তখন যারা এই অপরাধের সাথে সম্পৃক্ত এবং এই অপরাধকে যারা সমর্থন করেছেন, তারা কিন্তু প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে উল্টো ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে এবং তাদের পেছনের এই অপরাধগুলোকে ঢেকে ফেলার চেষ্টা করছে। যে মানুষগুলোর পরিবারের সদস্যরা ফিরে আসেনি অথবা যারা সার্ভাইভার, তাদের এই গল্পগুলো যদি না আসে এবং এগুলো সঠিক বিচার না হয়, নতুন করে মানবাধিকার কমিশন করলে ফিউচার হয়তো অনেক কিছু রোধ করতে পারবেন, কিন্তু পেছনের এগুলোকে আইডেন্টিফাই করা,
বিচার করা, আসামিদেরকে সঠিক পাওনাটা বুঝিয়ে যদি না দেয়া যায়, বাংলাদেশে মানবাধিকার আলোচনা করে লাভ নেই। আবার যখন এই গভর্নমেন্ট সময় একটা সময় যখন আরো খারাপ সময়ের মধ্যে যাবে, তারা মনে করবে পদ্ধতিটা তো ভালোই ছিল, তো ওনারা যেহেতু করে পার পেয়ে গেছে আমরাও শুরু করি, হতেই পারে। সুতরাং এই জাতির মানবাধিকার রক্ষা, ভয়হীন সমাজ প্রতিষ্ঠার স্বার্থে 17 বছরে বাংলাদেশের সংগঠিত প্রত্যেকটি মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতেই হবে।